আজকে আমার শ্বশুরবাড়িতে মোটামুটি ভালোই একটা আয়োজন হচ্ছে। দেখতে পাচ্ছেন হাঁস কাটা হচ্ছে, বড় বড় সাইজের দুটো হাঁস জবাই করা হয়েছে, নিজেদের পালা হাঁস। আর কারা আসলে এরকম নিজের পালা হাঁস জবাই করা হয় এটা আপনারা অলরেডি বুঝে গিয়েছেন, তাই না? তো সেটা অবশ্যই আমিও আপনাদেরকে বলবো যদি আপনারা না বুঝতে পারেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বাংলাদেশি ব্লগার মম পপি বলছি গ্রামের বাড়ি থেকে। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় মোটামুটি ভালোই আছি। তো সবাই একটা লাইক দিবেন শুরুতেই। আপনাদের একটা লাইক আমার এই চ্যানেলের জন্য অনেক বেশি দরকার। আমার চ্যানেলটা আস্তে আস্তে আগাতে পারে আপনাদের সহযোগিতার কারণে। তো বলেছিলাম যে কারা আসলে এরকম আয়োজন করা হয়। আসলে বাবার বাড়িতে মেয়ের জামাই আসলে এরকম বড়সড় আয়োজন করা হয়। তাদের জন্য অনেক ভালো ভালো রান্নাবান্না, মানে যেটা খুবই পছন্দের খাবার থাকে মেয়ের জামাইয়ের, সেটাই করা হয়। এটা উল্টোটা কখনো হয় না। কখনো ছেলের বউয়ের জন্য কখনো শ্বশুরবাড়িতে এমনটা হয় কি না আমি জানি না। যদিও হয় সেটা হয়তো বা তার ভাগ্যের গুণে হয়ে থাকে। তো এই জিনিসটা দুজনের জন্যই প্রয়োজন। মেয়ের জামাইকে যেমন জামাই আদর করা হয়, ছেলের বউকেও সেরকমই বউ আদর করা উচিত। আসলে আমরা মেয়েরা সব জায়গায় অবহেলিত হয়েই থাকি। বাবার বাড়ি একসময় মেয়েদের অনেক ভালো লাগার, অনেক আবদারের জায়গা থাকে। একসময় বাবা মা চলে গেলে সেটা ভাইয়ের বাড়ি হয়ে যায়। স্বামীর বাড়ি নিজের বাড়ি কখনো হয় না, সেটা থাকে স্বামীর বাড়ি। তারপরে যখন বুড়ো হয়ে যায় তখন বলে ছেলের কাছে থাকে। তার মানে মেয়েদের কখনো কোনো নিজস্ব বাড়িঘর থাকে না। এটা আমাদের মেয়েদের জন্য অনেক কষ্টদায়ক একটা ব্যাপার। যাই হোক, অনেক কথাই বললাম। এটা আমাদের সত্য একটা কথা মেয়েদের, সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আমার ননদের জামাইদেরকে আমি বাড়িতে আসলে সবসময় দাওয়াত দিই, ননদদেরকে দাওয়াত দিই। আমি নিজ হাতে রান্নাবান্না করে ওদেরকে খাওয়াই। কারণ মেয়েরা যখন শ্বশুরবাড়িতে চলে যায় তখন মেয়েরা বাবার বাড়ি থেকে অনেক পর হয়ে যায়। যখন ভাবিদের আন্ডারে তাদের বাবার বাড়ির সব কিছু চলে আসে, এই জিনিসটা আমি কখনো পছন্দ করি না। আমি আমার ননদদেরকে এতটুকু স্পেস দিই যে তারা তাদের বাবার বাড়িতে যেভাবে ছোটোবেলা থেকে বড় হয়ে তারা ছিল সেভাবে যাতে তারা সবসময় থাকে। আমি যখনই আমার শ্বশুরবাড়িতে আসি, আমি তো বছরে 1-2বারে আসি, তখনই আমি সবাইকে একসাথ করি। আমার 2 ননদের হাজব্যান্ড, ননদদেরকে, বাচ্চা কাচ্চা সবাই মিলে আমরা সবাই মানে আমাদের শ্বশুরবাড়ির ফ্যামিলি সবাইকে আমরা একসাথে করে মজা করি। 2-3 দিন থাকি, খুবই মজা হয়। এই জিনিসটা প্রত্যেকটা ফ্যামিলিতে থাকা উচিত। ভালো একটা বন্ডিং থাকা সব ফ্যামিলিতে দরকার। আমরা এখন একা থাকতে পছন্দ করি, একান্নবর্তী পরিবার আমরা এখন আর খুবই কমই দেখতে পারি। তো আমি তো কোনো না কোনো কারণে ঢাকাতে থাকি, হাজব্যান্ড ঢাকাতে আছে, সেই সুবাদে আমাকে ঢাকাতে থাকতে হচ্ছে। কিন্তু এমন না যে আমি শ্বশুরবাড়িকে কখনো ইগনোর করি বা তাদের সাথে থাকতে চাই না, এরকম কিছু না। আমি কিন্তু শ্বশুরবাড়িতে আসলে তাদের সাথে একসাথে থাকতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আমার সাধ্যের মধ্যে যতটুকু সম্ভব আমি সবার জন্য করার চেষ্টা করি। এটা আমাদের সবার মধ্যে এরকম মন মানসিকতা থাকা উচিত। আমার থাকলে হবে না, আমার অপোজিটে যারা আছে তাদেরও এরকম মন মানসিকতা থাকলে আমার দিক থেকে সব কিছু ওকে থাকে, না হলে কিন্তু আমার দিক থেকেও নেগেটিভ হয়ে যায়। এজন্য উভয়ের মধ্যে ভালো বন্ডিং, ভালো মন মানসিকতা থাকা সবারই দরকার। আজকে আমরা পিঠা বানাবো। আজকে আমার শ্বশুরবাড়ির লাস্ট দিন। আমি কালকে চলে যাব আমার বাবার বাড়িতে। তো আজকে জন্য পিঠা বানানো হচ্ছে। আমার যা বলল যে ভাবি তো চলে যাবে, একটু পিঠা টিঠা বানাই। তো আমি বাবা পিঠাটা তেমন একটা ভালো বানাতে পারি না। আমার ননদ, আমার যা, ওরাই গুঁড়ি করে রেডি করছে। এদিকে সব কিছু আশেপাশে অনেকে আসছে পাশের বাড়ি থেকে। আসলে এই পিঠা টিঠা এগুলো একা কখনো খেতে ভালো লাগে না।
একা বানানো কিন্তু সম্ভব না, সবাই মিলে একসাথে এইসব কাজ করা লাগে, কারণ একটু ভেজালের কাজ আছে। নারিকেল চিকন চিকন করে কাটানো, তারপরে পিঠা ভাপ দেওয়া, এগুলো রেডি করা মোটামুটি ভালোই ঝামেলা। তো আজকে যে পিঠা বানানোর যে আয়োজনটা চলছে, এটা দেখে আমার ছোটোবেলার কথা এত মনে পড়ে গিয়েছে। আমার মা ছোটোবেলা যখন আমরা ছোট ছিলাম, তখন আমার আম্মা এরকম আমার মামিদেরকে নিয়ে অন্যর বাড়িতে গিয়ে ঢেঁকিতে গুঁড়ি করে তারপরে এনে আমাদের জন্য এই বিকালবেলা এরকম সব রেডি করে রেখে দিত। তারপরে সন্ধ্যার পরে পিঠা বানানোর উৎসব শুরু হয়ে যেত। আমরা চুলার পাশে কাছাকাছি বসে এরকম পিঠা বানাতো, গরম গরম পিঠা খেতাম। তো এই জিনিসটা আমি খুব মিস করেছি আমার ছোটোবেলাকে। ছোটোবেলা আমরা এভাবে করতাম। এই জন্য আমি আমার ছেলেকে বলেছি, এখানে যে তুমি এখানে থাকো, এটা কিন্তু খুব মজার একটা বিষয়, বড় হলে তুমি তোমার এই স্মৃতিগুলো স্মরণ করবা। তো আমরা কিন্তু এখন রাতের বেলা পিঠা বানাতে চলে এসেছি। আমার 2 ননদ, আমি, আমার ছোট যা, তারপরে আমাদের বাচ্চা কাচ্চা সবাই কিন্তু উঠানে খেলাধুলা করছে, আর ওরা কিন্তু খুব এনজয় করছে যে পিঠা খাবে। আমার ছেলে অতটা বুঝতে পারছে না, কিন্তু বাকিরা তো গ্রামে থাকে, তারা বুঝতে পারে এটা খুব মজার পিঠা, ওরা খুব এই জন্য মজা পাচ্ছে। শীতকালে আমাদের এলাকার মধ্যে আমরা এরকম বাফা পিঠা বা চাইনা পিঠা যেটাকে বলে, অনেক জায়গায় এটাকে আবার মেরা পিঠা বলে, যে যার আঞ্চলিক ভাষায় যে পিঠাকে যা বলে আর কি। আমাদের আঞ্চলিক ভাষায় সাইনা পিঠা বলা হয়। তো সেটাও আমরা বানাবো, সব কিছু রেডি করা হচ্ছে। সাইনা পিঠাটা কিন্তু আমি নিজে বানিয়েছি, কারণ আমি সাইনা পিঠা খুব ভালো বানাতে পারি, কিন্তু বাফা পিঠা কখনো আমি বানাতে পারি না, আর তেমন একটা কখনো ট্রাইও করিনি। আম্মাই ছোটোবেলা থেকে দেখে এসেছি, বানায় আমাদেরকে খাওয়াইছে। আর আমার মেজো বোন মোটামুটি পারে বানাতে, তো এবার ওর হাতে যদি খেতে পারি আর কি। তো এদিকে পিঠা বানানো চলছে, আর আমরা খুবই মজা করেছি। কথাগুলো আমি রেকর্ডিং অফ করেছি, কারণ মজার কথার মধ্যেও দুষ্টামির কিছু ফাজলামের কথাবার্তা ছিল, এই জন্য আর আমি সেগুলো আপনাদের সাথে শেয়ার করিনি। তো পিঠা কিন্তু একে একে বানানো হচ্ছে, খুব সুন্দর কালার এসেছে, যদিও এখানে বোঝা যাচ্ছে না। আর খেতেও ভালো, খুব ভালো হয়েছে, গ্রানটা খুবই ভালো হয়েছে। তো আমি একটু নিয়ে দেখলাম কেমন লাগছে আর কি। আমাকে বলছে আমার যা ভাবি একটু খেয়ে দেখেন। আমি আবার পিঠা প্রেমী মানুষ, পিঠা খোর বললেই চলে, আমার এত পছন্দ পিঠা জাতীয় খাবারগুলো। দেখেন বাচ্চারা কাছাকাছি এসে দাঁড়িয়ে আছে, কি দিব তাদেরকে, কি খাবে তারা সেটাই ভাবছে। আমারটা মূলত যে কি খাবো, তখনই কিছুই তো দিচ্ছ না, যে এত সময় লাগে তারা তো আর সেটা বোঝে না। এদিকে মেরা পিঠা যেটা, সেটা বানানো হচ্ছে। তো কথা বলতে বলতে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। পিঠা বানাতে বানাতে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিয়ে নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের মাঝে আবার আসবো, অনেক কথা হবে, গল্প হবে। আসসালামু আলাইকুম।